নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি এলপিপির 87 নাম্বার অঙ্ক থেকে অঙ্কগুলো করানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন এ এলপিপি, অর্থাৎ এলপিপির মধ্যে কোনটা ট্রু। আচ্ছা দেখো, ম্যাক্সিমাম মিনিমামে যে প্রবলেমগুলো আছে এখান থেকে বেশিরভাগটাই আমি অনেক কিছু থিওরিটা খুব হালকা করে পড়েছি, তো এই জন্য একটু ডিস্টার্ব হতে পারে হয়তো। তো দেখো আমি বলে দিচ্ছি, তো মিনিমাম অফ জেড ইকুয়াল টু মাইনাস অফ ম্যাক্স অফ মাইনাস জেড, এটা হচ্ছে আমার অ্যান্সার। এর মধ্যে কোনটা ট্রু না, আমরা যদি মিনিমাম অফ জেড নিই তাহলে মিনিমামটাকে যখনই আমি ম্যাক্সিমাম করে দেব, মিনিমাম অফ জেড তখন সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাস ম্যাক্স অফ আর জেডটা ছিল, জেডটা তখন কি হয়ে যাবে না মাইনাস জেড, এটা মনে রেখে দেবো, ঠিক আছে। তাহলে মিনিমাম অফ জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড, এটাও হবে না। ম্যাক্সিমাম অফ জেড ইকুয়াল টু মাইনাস মিন জেড, এটা কিন্তু হবে না, ঠিক আছে। মিনিমাম অফ জেড ইকুয়াল টু, মিনিমামের জন্য ম্যাক্স করতে গেলে এখানে মাইনাস হবে এবং জেড এর সাথেও মাইনাস আসবে, অর্থাৎ মিনিমাম অফ জেড ইকুয়াল টু মাইনাস অফ ম্যাক্স অফ মাইনাস জেড। তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 88টা লেখা আছে, দেখো, ইন এ ম্যাক্সিমাইজিং সিমপ্লেক্স মেথড দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য এলপিবি, ঠিক আছে। আচ্ছা এখানে কি লেখা আছে না, ম্যাক্সিমাইজিং সিমপ্লেক্স মেথড লেখা আছে। আচ্ছা তোমাদের সিমপ্লেক্স মেথডটা আমি ছেড়ে দিয়েছিলাম, মেথডটা আমি ওই থিওরেম ক্লাসটা করাইনি, কারণ কি এলপিবির এতগুলো থিওরেম ক্লাস বা এত পার্টটা এই মুহূর্তে খুব সামনাসামনি পরীক্ষা চলে এসেছে, তো এই জন্য আমাকে কিছু কিছু স্কিপ করে যেতে হয়েছে। তো এখান থেকে দেখো আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আস্তে আস্তে করে দিচ্ছি ক্লিয়ারলি, যাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা এখানে কি বলেছে, ইন এ ম্যাক্সিমাইজেশন যে সিমপ্লেক্স মেথড দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য এলপিপি, এই এলপিপিটার স্ট্যান্ডার্ড ফর্মটা তখন কি হবে আমাকে জানতে হবে। তো এখানে কি লেখা আছে, মিনিমাম অফ জেড, আমাকে লিখতে বলা আছে কিনা ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড। তো সুতরাং আমি সর্বপ্রথম কি করব, এই যে মিনিমাম অফ জেড আছে না, এটাকে আমি ম্যাক্স জেড করলাম। এবার দেখো, যখনই আমি ম্যাক্স জেড করতে যাব তখনই আমার এটার সাথে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু মাইনাস এক্স ওয়ান মাইনাসে প্লাস 2x2, তাহলে মাইনাস x1 প্লাস 2x2 এটা করলাম, প্লাস তারপর এটা আমি ছেড়ে রাখবো। এবার দেখো সাবজেক্ট 2 কি লেখা আছে না, সর্বপ্রথম লেখা আছে 2x1 প্লাস x2 লেস ইকুয়াল টু 3 আছে। যদি এখানে লেস ইকুয়াল টু থাকে তাহলে স্ল্যাক ভ্যারিয়েবল হিসাবে প্লাস করব, আর যদি এখানে গ্রেটার ইকুয়াল টু থাকে তখন স্ল্যাক ভ্যারিয়েবল হিসাবে মাইনাস করব। তো সুতরাং এখানে যেহেতু লেস ইকুয়াল টু আছে, আমাকে কিসে নিয়ে আসতে হবে, ইকুয়াল টু নিয়ে আসতে হবে, ইকুয়াল টু 3 করব। তো লেস ইকুয়াল টু থাকার জন্য প্লাস x3 একটা স্ল্যাক ভ্যারিয়েবল আমি এখানে কি করলাম না যোগ করলাম। তো দেখো এখানে তো x3 নেই, তো এই জন্য কি করব, প্লাস 0 ইন্টু x3 করে দিলাম। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তারপরে দেখো 2 নম্বর ইকুয়েশনটা যেটা লেখা আছে x1 মাইনাস 3x2। আচ্ছা দেখো তো এটা গেটার ইকুয়াল টু আছে, আমি কি বললাম, যদি গেটার ইকুয়াল টু থাকে তাহলে এখানে মাইনাস করতে হবে, আর লেস ইকুয়াল টু থাকলে প্লাস করতে হবে। তো গেটার ইকুয়াল টু থাকার জন্য আমি এখানে লিখলাম মাইনাস x4। আচ্ছা এখানে কি x4 আছে, এখানে x4 নেই, এর জন্য 0 ইন্টু x4 দিলাম। এবার দেখো একটা সারপ্লাস ভ্যারিয়েবল অর্থাৎ বিগেম মেথড ওয়াইজ আমাকে একটা এম নিয়ে আসতে হবে। তো এই যে এখানে অলরেডি এটাও ইকুয়াল টু হয়ে গেল, এটাও ইকুয়াল টু, যেহেতু তোমার এখানে গেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টু আছে, তো এখানে দুটো ইকুয়াল টু নেই, যদি দুটো ইকুয়াল টু থাকতো দুটোই আমি ব্যবহার করতাম। আর এখানে যেহেতু একটা ইকুয়াল টু আছে, তো সুতরাং ডান দিকে নিচের যে টার্মটা থাকবে সেখানে আমি কি করব না আরও একটা ভ্যারিয়েবল যোগ করে দেবো, প্লাস x5 ইকুয়াল টু 2। আর এই যে x5টার জন্য আমি এখানে কি করব না একটা বিগেম মেথড মাইনাস এম ইন্টু x5 আমি এখানে গুণ করে দিলাম, এই মানে এর সাথে অ্যাড করে দিলাম। তাহলে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কি দাঁড়ালো, মাইনাস x1 প্লাস 2x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4 মাইনাস এম x5। আর এখানে দাঁড়ালো কত না 2x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 3, সাবজেক্ট 2 যেটা বের হচ্ছে x1 মাইনাস 3x2 মাইনাস x4 প্লাস x5 ইকুয়াল টু 2। আচ্ছা আমি দেখবো এটা কার সাথে ম্যাচ করছে, তাহলে দেখো তো এই যে অপশন সি এর দিকে যদি আমরা তাকাই, একদম দেখতে পাচ্ছি কি না, অপশন সি এ মাইনাস x1 প্লাস 2x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4 মাইনাস এম x5। আচ্ছা সাবজেক্ট টু দেখো 2x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 3, x1 মাইনাস 3x2 মাইনাস x4 প্লাস x5 ইকুয়াল টু 2, ঠিক আছে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 89 এর অঙ্কটা আমরা যদি দেখি একটু ভালো করে, কি লেখা আছে দেখো তো, ইন এ ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ফলোইং এলপিপি। এখানে আমার ম্যাক্স জেড লেখা আছে, তো ম্যাক্স জেড যেহেতু লেখা আছে তো সুতরাং এটা আমি কোনো চেঞ্জ করব না, যা লেখা আছে 5x1 প্লাস 3x2। আগেরটা কি ছিল না ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড বের করতে বলেছিল, কিন্তু আমার এখানে দেওয়া ছিল মিনিমাম, এই কারণের জন্য আমাকে ম্যাক্সিমামে ট্রান্সফর্ম করতে হয়েছিল। এখানে দেখো ম্যাক্সিমাইজেশন প্রবলেম বের করা আছে, বলা আছে এবং ম্যাক্সিমাইজেশন লেখা আছে, তো এই জন্য এটা আমি যা আছে সেটাই লিখে দিলাম। এবার আমি দেখবো কি না তোমার তারপরে যেটা আছে যে সাবজেক্ট টু যেটা আছে, এখানে কি লেখা আছে না x1
কোথায় x1 মাইনাস 5x2 x1 মাইনাস 5x2 আচ্ছা লেস ইকুয়াল টু 1 আছে। আমি জানি যদি লেস ইকুয়াল টু 1 হয় তাহলে প্লাস x3 করতে হয়। আচ্ছা প্লাস x3 যখনই করে নেব তাহলে এখানে কত প্লাস 0 ইন্টু x3 করে দিলাম। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো তারপর যেটা আছে 2 নম্বর, এটা ইকুয়াল টু 1 করে দিলাম। 2 নম্বরটা যেটা লেখা আছে দেখো 4x1 প্লাস x2 ইকুয়াল টু x3 আছে। তাহলে এই যে এটাকে আমি কি করে করব না 4x1 প্লাস x2 ইকুয়াল টু x3 আছে। এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তো আমার ইকুয়াল টু দরকার আর এখানে তো ইকুয়াল টু দেওয়াই আছে। তো সুতরাং এই কারণের জন্য এখানে আর কোনো স্ল্যাক ভেরিয়েবল আমার লাগবে না। কি বুঝাতে পারলাম? দেখো যেমন কি এখানে যেমন গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল টু ছিল, এই জন্য আমি একটা স্ল্যাক ভেরিয়েবল x3 কে নিয়ে আসছিলাম। এখানে কোনো স্ল্যাক ভেরিয়েবল আমার লাগবে না। তাহলে কি লাগবে না শুধুমাত্র একটা বিগেম মেথডের জন্য একটা সারপ্লাস ভেরিয়েবল লাগবে। তো বিগেম মেথডের জন্য আমাকে কি করতে হবে না এইখানটায় এই যে 2 নম্বর যে ইকুয়েশন 2 নম্বর যেটা আছে এখানে যেহেতু ইকুয়াল টু আছে, এই ইকুয়াল টু জায়গায় আমি কি করলাম প্লাস x4 আমি আর একটা এখানে অ্যাড করে দিলাম, মানে একটা তোমার ভেরিয়েবল এখানে অ্যাড করলাম। এই x4 এর জন্য এখানে কিন্তু 0 ইন্টু x4 লিখবো না, তার বদলে কি লিখবো মাইনাস m ইন্টু x4। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। যেমন দেখো আগেরটায় কি ছিল না আগেরটা এটা গ্রেটার ইকুয়াল টু ছিল, গ্রেটার ইকুয়াল টু থাকার জন্য প্রথমে মাইনাস x4 এনেছি, তারপর বিগেম মেথড অর্থাৎ এমটা আনার জন্য আমাকে আর একটা x5 বলে একটা ভেরিয়েবল যোগ করে এখানে মাইনাস m ইন্টু x5 করেছি। আর এখানে অলরেডি কি করলাম না এখানে অলরেডি ইকুয়াল টু আছে, তার মানে আর ইকুয়াল টু করার দরকার নেই। আমি ডাইরেক্টলি কি করে নিলাম না একটা x4 ভ্যারিয়েবলকে এখানে যোগ করলাম, তার জন্য মাইনাস m ইন্টু x4 করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ এর দিকে যদি আমরা ভালো করে তাকিয়ে দেখি, দেখো তো 5x1 প্লাস 3x2 প্লাস 0 ইন্টু x3 মাইনাস 5x4 সাবজেক্ট টু x1 মাইনাস 5x2 প্লাস x3 ইকুয়াল টু 1, 4x1 প্লাস x2 প্লাস x4 ইকুয়াল টু 3। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 90 দাগের অঙ্কটায় চলে যায়। কি লেখা আছে দেখো তো, বলছে ইন এ ফলোইং ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড। আচ্ছা দেখো কি লেখা আছে না ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড, আর এখানে কি দেওয়া আছে না মিনিমাম দেওয়া আছে। তো মিনিমামটাকে অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে না ম্যাক্সিমাম করতে হবে। তাহলে ম্যাক্স জেড ইকুয়াল টু মাইনাস 2x1 মাইনাস 5x2 হয়ে গেল। আশা করি প্রথম জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমাকে কি করতে হবে না দেখো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি কি না দুটোই ইকুয়াল টু আছে। তো সুতরাং এখানে স্ল্যাক ভেরিয়েবল যোগ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা ডাইরেক্ট বিগেম মেথডে চলে আসবো। আচ্ছা 3x1 প্লাস x2 আর এখানে কত লেখা আছে মাইনাস x1 প্লাস 3x2। এবার প্রশ্ন হচ্ছে এমটা আমি কার সাথে যোগ করব। আগে যেমন কি ছিল গ্রেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টু ছিল, নিচেরটার সাথে আমি দুটোকে ইকুয়াল টু ফর্মে নিয়ে আসার পর নিচের সাথে যোগ করে দিয়েছিলাম। নিচের সাথে ওই একটা ভ্যারিয়েবল যোগ করে সেখানে আমি এম বড় এমটা আমি অ্যাপ্লাই করছিলাম। কিন্তু এখানে আমি কোথায় অ্যাপ্লাই করব? এখানে যেহেতু দুটোই সমান আছে তো সুতরাং দুজনেই এম অ্যাপ্লাই করার যোগ্য। তো সুতরাং আমি কি করব দুটোতেই আমি এম যোগ করে দেবো। তো সুতরাং দুটোতেই এম যোগ করার জন্য আমাকে কি করতে হবে না এখানেও একটা ভ্যারিয়েবল যোগ করলাম আর এখানেও একটা ভ্যারিয়েবল যোগ করলাম। ঠিক আছে, ইকুয়াল টু কত না ইকুয়াল টু প্রথমে একটা 1 আছে আর এটা ইকুয়াল টু 3 আছে। এবার দেখো তো এই যে দুটো ভ্যারিয়েবল এই দুটো ভ্যারিয়েবল কিন্তু বিগেম মেথডের জন্য এটা কিন্তু স্ল্যাক ভ্যারিয়েবল না। সুতরাং সেক্ষেত্রে আমি কি করব না ওই যে x3 এর জন্য আমি এখানে কি লিখব না মাইনাস m ইন্টু x3 করে দিলাম মাইনাস m ইন্টু x4 করে দিলাম। তাহলে আমার ভ্যালুটা লাস্ট পর্যন্ত কত আসলো না ম্যাক্স জেড ইকুয়াল টু মাইনাস 2x1 মাইনাস 5x2 মাইনাস mx3 মাইনাস mx4 সাবজেক্ট টু 3x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 1 মাইনাস x1 প্লাস 3x2 প্লাস x4 ইকুয়াল টু 3। আচ্ছা দেখো তো অপশন বি এর সাথে এটা পুরোপুরিভাবে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে না। ঠিক আছে, দ্যাট মিন্স অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 91 এর দাগের অঙ্ক কি লেখা আছে দেখো, বলছে ইন এ সিমপ্লেক্স মেথড দ্য স্টার্টিং সলিউশন অফ এলপিপি মাস্ট বি। ঠিক আছে, অর্থাৎ সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে যে আমাদের যে স্টার্টিং সলিউশনটা থাকে এলপিপি স্টার্টিং সলিউশনটা কি হবে না অবশ্যই নন অপটিমাল অ্যান্ড ফিজিবল সলিউশন হবে। ঠিক আছে, এটা মনে রেখে দিতে হবে। এগুলো কয়েকটা থিওরেম বেসড কোশ্চেন দেওয়া আছে, পরপর আমরা মনে রেখে দেবো। 2 নম্বর 92 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো, ইন এ ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড সম্পর্কে আশা করি আইডিয়া চলে এসেছে। দ্য সলিউশন অফ এন এলপিপি, অর্থাৎ এলপিপি যে সলিউশনটা আসছে সেই সলিউশনগুলো কি হবে, যেহেতু এটা ম্যাক্সিমাইজেশন সিমপ্লেক্স মেথড তো সুতরাং এখানে সলিউশনটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, মিনিমাইজেশন হলে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। তো যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে তো সেটা হচ্ছে কি না গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 93 দাগের কি লেখা আছে দেখো, ইফ দ্য ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন ক্যান বি ইনক্রিজড অর ডিক্রিজড ইনডেফিনাইটলি,
অর্থাৎ যদি কোনো একটা অবজেক্টিভ ফাংশনের ভ্যালুগুলো আমরা ইনডেফিনাইটলি ভাবে ইনক্রিজ বা ডিক্রিজ করে দিই তাহলে কি হবে না সার্চ সলিউশন ইজ কল্ড। তাহলে দেখো ইনডেফিনাইটলি, ভালো করে বোঝার চেষ্টা করো যে ইনডেফিনাইটলি ভাবে আমরা যদি ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি, কোনো ডেফিনাইট থাকবে না, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বাঁধা ধরা থাকবে না, ওটাকে অসীম সংখ্যা পর্যন্ত যা ইচ্ছা আমি কি করতে পারি, ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। তার মানে এটাই বোঝাচ্ছে যে ওটা কোনো একটা বাউন্ডেড সলিউশন আসবে না। যদি আনবাউন্ডেড হয় তবেই তো আমি যা ইচ্ছা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো। যদি একটা নির্দিষ্ট বাউন্ডেড থাকে তাহলে আমরা ইচ্ছা মতো ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো না। তাহলে কি ইন দ্য ভ্যালু অফ অবজেক্টিভ ফাংশন ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ ইনডেফিনাইটলি যদি বলে, তখন সেক্ষেত্রে এই সলিউশনটা কি হবে না একটা আনবাউন্ডেড সলিউশন হবে। দ্যাট মিন্স 93C অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 94 এর দাগে কি লেখা আছে দেখো, এ ভ্যারিয়েবল হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বেসিক ভ্যারিয়েবল কলাম ইন এ সিমপ্লেক্স টেবিল। ঠিক আছে, অর্থাৎ একটা ভ্যারিয়েবল যেটা ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বেসিস ভ্যারিয়েবল ইন এ সিমপ্লেক্স টেবিল, একটা সিমপ্লেক্স টেবিলের মধ্যে বেসিস ভ্যারিয়েবলের মধ্যে যেটা অ্যাপিয়ার করবে না সেই রকম ভ্যারিয়েবলগুলো কি হবে না অলওয়েজ 0 হবে। ঠিক আছে, তাহলে কি না যে ভ্যারিয়েবলটা এখানে সিমপ্লেক্স ভ্যারিয়েবলের মধ্যে এ ভ্যারিয়েবল হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বেসিস ভ্যারিয়েবল কলাম ইন সিমপ্লেক্স টেবিল। দেখো আমরা তো সেটাই করলাম। যেমন দেখো এই যে এখানে যখন সিমপ্লেক্স মেথডটা করছিলাম তখন এখানে কি করছিলাম 0 × x3 0 × x4 করছিলাম। ঠিক আছে, তার মানে এটা পুরো কি হয়ে যাচ্ছিল না 0 হয়ে যাচ্ছিল, যেটা আমার এখানে থাকবে না সেটা কি হয়ে যাবে না অলওয়েজ 0 হয়ে যাবে। 95 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, ইন এ সিমপ্লেক্স অ্যালগরিদম দ্য ইনিশিয়াল টেবিল স্টার্টিং টেবিল অফ অ্যান এলপিপি গিভস। ঠিক আছে, অর্থাৎ আমার যে সিমপ্লেক্স অ্যালগরিদমের ক্ষেত্রে যেটা ফার্স্ট টেবিল হচ্ছে সেই টেবিলটা কি না একটা বেসিক ফিজিবল সলিউশনকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ সেটা একটা বেসিক ফিজিবল সলিউশন দেবে। 96 কি লেখা আছে এগুলো আমরা একবার করে মুখস্থ করে পড়ে নেবো এবং সেটা মনে রেখে দেবো মুখস্থের মতো, কারণ কি গোটা সিমপ্লেক্স টেবিল করার বা করার মতো সময় আমাদের নেই এবং ওইভাবে যদি কমপ্লিট বুঝতে হয় অনেকটা সময় লেগে যাবে। জাস্ট এগুলো থিওরেম বেসড আকারে আমি মুখস্থর মতো করে নেব। পরবর্তী যেটা 96 কি লেখা আছে, ইন এ সিমপ্লেক্স মেথড, একটা সিমপ্লেক্স মেথডের মধ্যে ইফ দ্য অপটিমালিটি কন্ডিশন বি স্যাটিসফাইড অ্যাট এনি ইটারেশন, যদি যে কোনো একটা ইটারেশনের মধ্যে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে, অ্যান্ড ইফ দ্য বেসিস কন্টেন ওয়ান অর মোর আর্টিফিশিয়াল ভেরিয়েবল, যদি বেসিসটা এক বা একাধিক আর্টিফিশিয়াল ভেরিয়েবলকে যদি কন্টেন করে অ্যাট পজিটিভ লেভেল, দেন দ্য সলিউশন অবটেন্ড ইজ, তাহলে আমরা যে সলিউশনটা পাচ্ছি সেই সলিউশনটা কি হবে না নো ফিজিবল সলিউশন, সেটা ফিজিবল সলিউশন হবে না। In a simplex method, if there is a tie in selecting the departing vectors, the next solution is bound to be। অর্থাৎ কি বলতে চাইছে না একটা সিমপ্লেক্স মেথডে যদি একটা টাই সিলেক্টিং টু ডিপার্টিং ভেক্টরস এর ক্ষেত্রে যদি আমরা টাই হয়ে যায় তাহলে আমাদের নেক্সট যে সলিউশনটা আসবে সেটা কি হবে না একটা ডিজেনারেট সলিউশন আসবে। জেনারেট এগুলো সব আমি পড়েছিলাম। 98 জায়গাটা কি লেখা আছে, ইন এ এলপিপি দ্য নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন ইজ ইকুয়াল টু কত হবে না একটা এলপিপির মধ্যে, এটা আমাদের মনে রাখতে হবে, একটা এলপিপির মধ্যে নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন অলওয়েজ ফাইনাইট হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ইন অ্যান এলপিপি দ্য নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন ইজ ইকুয়াল টু ফাইনাইট। পরবর্তী যেটা লেখা আছে, ইন অ্যান এলপিপি ইফ এ স্ল্যাক ভেরিয়েবল ইজ প্রেজেন্ট ইন দ্য অপটিমাল সিমপ্লেক্স টেবিল অ্যাট 0 লেভেল, যদি 0 লেভেলের মধ্যে একটা স্ল্যাক ভেরিয়েবল যদি এর মধ্যে প্রেজেন্ট থাকে তখন কি হবে না তখন সেই সলিউশনটা অবশ্যই কি হবে না একটা অপটিমাল সলিউশন হবে। এই যে এই কয়েকটা জিনিস ছিল যেটা সিমপ্লেক্স মেথডের রিলেটেড বেশ কিছু থিওরেম বেসড কোশ্চেন ছিল, এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে যেতে পারে, তো এই জন্য ওগুলো আমি করিয়ে দিলাম। এবং সিমপ্লেক্স মেথডটা কমপ্লিটলি ভালো করে না পড়ানোর জন্য একরকম টাইপের মুখস্থ রাখতে হবে, যদি পরবর্তীকালে সময় আসে তখন আমি ভালো করে সিমপ্লেক্স মেথড করিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো দেখো পরবর্তী 107 জায়গার যে অঙ্কটা লেখা আছে এখান থেকে আমাদের চলে আসছে কি না ডুয়ালিটি প্রবলেম, আর ডুয়ালিটি আমি খুব ভালো করে দেখিয়েছিলাম, এখান থেকে পড়লে আশা করি করতে পারবো। আচ্ছা 107 অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য ডুয়েল অফ দ্য প্রাইমাল এলপিপি ম্যাক্স জেড ইকুয়াল টু cx সাবজেক্ট টু ax লেস ইকুয়াল টু b x গ্রেটার ইকুয়াল টু 0 হুইচ ইউজুয়াল মিনিং ইজ। অর্থাৎ এটা কি না আমাদের যে ডুয়ালিটিটা আছে, তো ডুয়ালিটির আমার যে মেন থিওরেমটা ছিল সেই থিওরেম বেসড কোশ্চেন দিয়ে দিয়েছে। আমরা জানি আমার এখানে ম্যাক্স জেড ইকুয়াল টু লেখা আছে কত cx, এখানে ax লেস ইকুয়াল টু b লেখা আছে, তো সুতরাং আমরা জানি এখানে কি হয় ম্যাক্সটা মিন হয়ে যাবে, জেডের জায়গায় w হয়ে যাবে b ট্রান্সপোজ w সাবজেক্ট টু a ট্রান্সপোজ w গ্রেটার ইকুয়াল টু ct, যেখানে w গ্রেটার ইকুয়াল টু 0। দেখো যখন আমি ডুয়ালিটি পড়িয়েছিলাম তখন সেই ডুয়ালিটি থিওরেমের মধ্যেই আমার এটা দেওয়া ছিল, তো সুতরাং থিওরেম বেসড কোশ্চেন এটা আশা করি ইজিলি বলতে পারবে।
পারবে। পরবর্তী যেটা আছে 108 দাগেরটা, দ্য ডুয়েল অফ দ্য প্রাইমাল এলপিপি। আচ্ছা, ডুয়েল অফ দ্য প্রাইমাল এলপিপি 108 দাগের যে কোশ্চেনটা আছে, তাহলে দেখো এখান থেকে আমাকে ডুয়ালিটিটা বের করতে হবে। আমার সর্বপ্রথম এখানে কি লেখা আছে না, ম্যাক্স জেড ইকুয়াল টু x1 প্লাস 2x2 লেখা আছে, সাবজেক্ট টু 3x1 মাইনাস x2 গ্রেটার ইকুয়াল টু 2, x1 প্লাস x2 লেস ইকুয়াল টু 1। আমরা জানি কি না, সর্বপ্রথম আমাকে একটা টেবিল করতে হয়। এখানে x1, x2 লিখলাম। ঠিক একই রকম করে এখানে লিখতে হয়। এখানে যেহেতু ম্যাক্স আছে, ম্যাক্সের জন্য তার ঠিক অপোজিট মিন ডাব্লিউ লিখে দিতে হয়। তারপর এখানে কি করতে হয় না, এই যে এখানে আমাকে দুটো, এখানে যেহেতু আমার অ্যান্সারগুলো দেখো সবগুলো W1 W2 W1 W2 আছে, তো সুতরাং এখানে আমি W1 W2 নিয়ে নিলাম। এবার দেখো ম্যাক্স জেড, ম্যাক্সের জন্য এখানে সবসময় গ্রেটার ইকুয়াল টু থাকা চলবে না, লেস ইকুয়াল টু আনতে হবে। আচ্ছা, যদি লেস ইকুয়াল টু আনতে হয় তাহলে সবকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত, -3 ইন্টু x1 হবে। এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 2টা -2 হয়ে গেল। আচ্ছা, এখানটা দেখো তো এটা লেস ইকুয়াল টুই আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। এটা 1 লিখলাম, এখানে -1 লিখলাম, আর এটা 1 লিখলাম। এবার দেখো মাঝখানটায় যেহেতু ম্যাক্স আছে, তো সুতরাং এখানে লেস ইকুয়াল টু ফর্ম চলে আসবে। এখানে লেস ইকুয়াল টু থাকা মানে এখানে গ্রেটার ইকুয়াল টু চলে আসবে। তারপর এই যে এখানে যেটা লেখা আছে ম্যাক্স জেড ইকুয়াল টু x1 এর সাথে কোএফিসিয়েন্ট হিসাবে 1 আছে, আর x2 এর সাথে কোএফিসিয়েন্ট হিসাবে 2 আছে। তাহলে এইটা আমার ফার্স্ট ট্যাবুলেশন ফর্ম আমি করিয়ে দিলাম। দেখো আমি তোমাদের যে ডুয়ালিটি পড়ানোর সময় ট্যাবুলেশন ফর্মটা করেছিলাম, তো এখন একবারটি বললাম। তো তাহলে এবার আমরা কি লিখবো না, ম্যাক্সটা তখন কি হয়ে যাবে না, মিন হয়ে যাবে। মিন ডাব্লিউ ইকুয়াল টু, এই যে আমরা এখানে দেখতেই পাচ্ছি W1 এর ঘরে -2 আছে, W2 এর ঘরে 1 আছে, তাহলে মিন ডাব্লিউ ইকুয়াল টু -2 W1 প্লাস W2। আচ্ছা, সাবজেক্ট টু যখন হবে তখন কি হবে না, সাবজেক্ট টু সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি কত না, -3 W1 প্লাস W2, এটা গ্রেটার ইকুয়াল টু এখানে সর্বপ্রথম 1 আছে। পরবর্তীতে দেখো এখানে কত আসছে না, W1 মাইনাস W2 গ্রেটার ইকুয়াল টু এখানে কত আছে না, 2 আছে। তাহলে দেখি তো এই যে এটা কার সাথে আইডেন্টিক্যাল হচ্ছে, তো দেখো 108 এর দাগেরটা না, এটা কার সাথে আইডেন্টিক্যাল হচ্ছে না। এবার দেখো তো একবারটি ভালো করে, অপশন ডি এর দিকে তাকাও। মিনিমাম অফ W ইকুয়াল টু -2 W1 প্লাস W2, সাবজেক্ট টু -3 W1 প্লাস W2 গ্রেটার ইকুয়াল টু 1, W1 মাইনাস W2 গ্রেটার ইকুয়াল টু 2। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো 109 এর অঙ্কটা একদম হুবহু একই রকম আছে। এখানে কি লেখা আছে, দ্য ডুয়াল অফ দ্য প্রাইমাল এলপিপি মিন জেড আছে। তো দেখো আমার সর্বপ্রথম এখানে দুটো ইকুয়েশন আছে, তার মানে আমি এখানে x1 আর x2 লিখলাম, এখানে একটা বক্স করে দিলাম। যেহেতু মিন আছে তার অপোজিট আমাকে লিখতে হবে ম্যাক্স ডাব্লিউ, তাহলে এখানে আর একটা বক্স করলাম। সর্বপ্রথম দেখো এখানে কত লেখা আছে, সাবজেক্ট টু, এখানে দেখো ইকুয়াল টু 1 দিয়ে আছে। যেহেতু ইকুয়াল টু 1 যদি থাকে তাহলে আমাকে কি করতে হয় না, গ্রেটার ইকুয়াল টু এবং লেস ইকুয়াল টু দুটো ফর্মে নিয়ে আসতে হয়, আমি বলেছিলাম। তাহলে কি হবে দেখো তো না, সর্বপ্রথম এখানে কি আছে না, x1 প্লাস x2 ইকুয়াল টু 1 আছে, x1 প্লাস x2, তার মানে আমি যদি প্রথমে একবারটি গ্রেটার ইকুয়াল টু ধরে নিই তাহলে এখানে কত হবে না, 1 হয়ে গেল। আচ্ছা, এর জন্য এখানেও কত আসবে না, 1 আসবে। যদি আমরা এখানে একবারটি x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 1 আর একবারটি যদি লেস ইকুয়াল টু 1 ধরে নিই, তখন কি হবে না, মাইনাস দিয়ে গুণ হবে, -1 এটাও হয়ে গেল, -1 হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বরটা দেখো তো, এটা মিনিমাম প্রবলেম, গ্রেটার ইকুয়াল টুই আছে, সরি এটা প্রথমে ঠিকই আছে। এবার দেখো এটা কি মিনিমাম প্রবলেম, গ্রেটার ইকুয়াল টু আছে, তার মানে এটা কত হয়ে গেল না 1 3, আর এখানে কত হয়ে গেল না 2 হয়ে গেল। এবার দেখো আমরা এখানে যখন আমি এটা যেহেতু মিনিমাইজেশন প্রবলেম, তো সুতরাং গ্রেটার ইকুয়াল টু থাকবে, তাহলে এখানে লিখতে হবে লেস ইকুয়াল টু, এটা মিনিমাম অফ কি আসছে না 2,5, তাহলে এটা 2,5 করলাম। এখানে W1 W2 W3, ঠিক আছে। তাহলে আমাদের ডুয়াল প্রবলেমটা কত আসছে না, ডুয়ালিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না ম্যাক্স ডাব্লিউ, আচ্ছা ম্যাক্স ডাব্লিউ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি না W1 মাইনাস W2 প্লাস 2 ইন্টু W3, আর সাবজেক্ট টু কি আসছে না, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি কত না W1 মাইনাস W2 প্লাস W3, এটা কি না যেহেতু ম্যাক্স আছে তো সুতরাং লেস ইকুয়াল টু 2 হয়ে যাবে। আবার দেখো 2 নম্বরটা যেটা লেখা আছে সেটা কত আছে না W1 মাইনাস W2 প্লাস 3 ইন্টু W3 লেস ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। দেখো এই হলো আমার কি না ডুয়ালিটি প্রবলেম।
এবার আমরা যদি দেখি অ্যান্সারটার দিকে, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো অ্যান্সারে কোনো জায়গায় কিন্তু ট্রিপল ভ্যারিয়েবল দেওয়া নেই। এখানে আমি W1 W2 W3 ধরেছি, এখানে তার বদলে কত লেখা আছে? Y1 Y2 লেখা আছে। কোনো ব্যাপার নেই, W1 এর জায়গায় Y1 ধরবো, W2 এর জায়গায় Y2 আর W3 এর জায়গায় Y3। কিন্তু দেখো তো ভালো করে, এখানে Y1 Y2 ছাড়া এখানে কিন্তু Y1 Y2 Y3 নেই। তাহলে আমাকে একটা জিনিস দেখতে হবে কি না, এই যে W1 আর W2 এই দুটোকে তো আমি একসাথে করেছি। তো সুতরাং একসাথে করার জন্য আমরা যদি ভালো করে ভ্যালুগুলো দেখি, এখানে W1 একবারটি প্লাস আছে, একবারটি W2 মাইনাস আছে। এখানেও দেখো W1 প্লাস W2 মাইনাস, এখানেও দেখো W1 প্লাস W2 মাইনাস। আচ্ছা, W1 আর W2 জায়গায় আমি যদি একটা ভ্যারিয়েবল ধরি, অর্থাৎ এখানে যদি এই দুটোকে Y1 ধরে নিই, তাহলে Y1 প্লাস 2 ইন্টু W3 হয়ে যাবে, 2 ইন্টু Y2 হয়ে যাবে। তাহলে সাপোজ এটা W3 কে Y2 ধরলাম আর এটাকে Y1 ধরলাম, তাহলে কত আসছে? Y1 প্লাস 2 Y2 চলে আসছে। এটা হচ্ছে ম্যাক্স W বেরোচ্ছে, তাহলে ম্যাক্স Y ইকুয়াল টু Y1 প্লাস 2 Y2। এবার দেখো সাবজেক্ট টু যদি আমরা নিয়ে আসি, W1 মাইনাস W2, মানে এটাকে যদি Y1 ধরে নিই, তাহলে Y1 প্লাস Y2 লেস ইকুয়াল টু 2 আসছে। আর আসছে Y1 প্লাস 3Y2 লেস ইকুয়াল টু 5 আসছে। তবে এখানে একটা জিনিস মনে রাখবে, আমরা জানি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে Y1, Y2 গেটার ইকুয়াল টু 0 করি না। এখানে যেহেতু আমার W1 W2 তিনটে আলাদা আলাদা ভ্যারিয়েবল আমি করছি না, তো যেহেতু Y1টাকে একদম W1 আর W2 নিয়ে করছি, তো সুতরাং Y1 এর জায়গায় আমার একবারটি প্লাস W1ও বসতে পারে, বা Y1 এর জায়গায় মাইনাস W2ও বসতে পারে। অর্থাৎ এখানে প্লাস হলেও অ্যান্সার হবে বা মাইনাস হলেও আমার অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। তো সুতরাং আমি এখানে বলতে পারবো কি না, Y2টা তো তোমার গ্রেটার দেন 0 হতেই হবে বা গ্রেটার ইকুয়াল টু 0 হতেই হবে, কিন্তু Y1 এর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিক্টেড পজিশন দেওয়া যাবে না, যে গ্রেটার ইকুয়াল টু 0 বলা যাবে না। তার মানে আমি বলবো এখানে কি না, Y1 হচ্ছে আনরেস্ট্রিক্টেড। আচ্ছা, এবার আমরা যদি মিলাই কোন অপশনের সাথে মিলছে, দেখো তো অপশন সি এর দিকে, ম্যাক্স Y ইকুয়াল টু Y1 প্লাস 2Y2, সাবজেক্ট টু Y1 প্লাস Y2 লেস ইকুয়াল টু 2, Y1 প্লাস 3Y2 লেস ইকুয়াল টু 5। এখানে লেখা আছে দেখো Y2 গ্রেটার ইকুয়াল টু 0, কিন্তু Y1 ইজ আনরেস্ট্রিক্টেড। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। যখন তোমার এরকম কোনো অপশন থাকবে তখন এইভাবে আমরা করে নেব। আশা করি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, 110 এর দাগের যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে দেখো তো, দ্য ডুয়াল অফ দ্য প্রাইমাল এলপিপি, দ্য ডুয়াল অফ দ্য প্রাইমাল এলপিপি ম্যাক্স জেড ইকুয়াল টু লেখা আছে x1 মাইনাস 7x2, সাবজেক্ট টু x1 প্লাস 3x2 লেস ইকুয়াল টু 1, 2x1 মাইনাস x2 লেস ইকুয়াল টু 2, যেখানে x1 গ্রেটার ইকুয়াল টু 0 এবং x2 ইজ দ্য আনরেস্ট্রিক্টেড ইন সাইন। আচ্ছা, x2টা আমার কি লেখা আছে না, আনরেস্ট্রিক্টেড ইন সাইন করা আছে। তাহলে আমার এক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট সেটা আমাকে দেখতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা আগে কি করি না, টেবিলটা করে নিই। কি লেখা আছে না, দ্য ডুয়াল অফ দ্য প্রাইমাল এলপিপি ম্যাক্স জেড ইকুয়াল টু যেটা লেখা আছে, তাহলে আমার সর্বপ্রথম কি করতে হবে না, এখানে x1 আর একদিকে x2 করে নিলাম, আর এদিকে কি যেহেতু ম্যাক্স আছে, তো সুতরাং এখানে কি করে নিলাম না, মিন জেড করে নিলাম। এখানে কি করব না, সর্বপ্রথম দেখো লেস ইকুয়াল টু আছে, কোনো অসুবিধা নেই, -1, 3, 1 করলাম। এখানে কত করলাম 2, -1, 2 করলাম। এখানে মাঝখানে লেস ইকুয়াল টু আছে, এখানে কি দিলাম না, গ্রেটার ইকুয়াল টু দিলাম। এখানে যেহেতু W1 W2 দিয়ে আছে, এটাকে W1 এটাকে W2 অ্যাপ্লাই করলাম। এবার দেখো ম্যাক্স অফ, এখানে কত লেখা আছে না, ম্যাক্স ইকুয়াল টু এটা কত, একটা 1 আর একটা আছে -7। এখানে দেখো কি লেখা আছে, x2 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। ঠিক আছে, এটা আমি মাথার মধ্যে রাখলাম। তো সর্বপ্রথম কি হবে না, আমরা জানি মিন থাকার জন্য এটা কি এটা তো ম্যাক্স ছিল, ম্যাক্স থাকার জন্য এখানে আমরা দেখতেই পাচ্ছি মিন জেড, এখানে জেড দেবো না, মিন ডাব্লিউ দিয়ে দিলাম। এই যেহেতু ডাব্লিউর আন্ডারে আছে মিন ডাব্লিউ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এখানে কত আসবে, W1 প্লাস 2W2। এটা আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো সাবজেক্ট টু যখন হবে, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কত, -W1 প্লাস 2W2, প্লাস 2W2। এটা কি গ্রেটার ইকুয়াল টু আসবে, তাহলে গ্রেটার ইকুয়াল টু 1। তারপরেটাই কত না, 3W1 মাইনাস W2। আচ্ছা দেখো তো, এখানে x2টা কি আনরেস্ট্রিক্টেড সাইন ছিল, তো x2টা আনরেস্ট্রিক্টেড সাইন ছিল বলে এখানে আমি গ্রেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টু দেবো না, এটা শুধুমাত্র কি দিয়ে দেবো না, ইকুয়াল টু দিয়ে দেবো, ইকুয়াল টু -7। ঠিক আছে, যেহেতু আমার এখানে লেখা ছিল x2টা আনরেস্ট্রিক্টেড সাইন। ঠিক আছে, তো সুতরাং আমরা এখানে দেখি তো কত নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে। দেখো অপশন বি এর দিকে তাকাও, -W1 প্লাস 2W2 গ্রেটার ইকুয়াল টু 1, আর আছে 3W1 মাইনাস W2 ইকুয়াল টু -7। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়।
কি বলা আছে, ইফ দ্য প্রাইমাল দ্য নাম্বার অফ কনস্ট্যান্টস আর এম অ্যান্ড এন ইন ডুয়াল দ্য নাম্বার অফ ভেরিয়েবল আর এন। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, বলছে কি যদি একটা প্রাইমালে দ্য নাম্বার অফ কনস্ট্যান্টস আর এম অ্যান্ড এন, এম দেখো নাম্বার অফ কনস্ট্যান্ট মানে কি, দ্য ইকুয়েশন, দ্য নাম্বার অফ ইকুয়েশন আছে কতগুলো না এম সংখ্যক ইকুয়েশন আছে। ইন দ্য ডুয়েল দ্য নাম্বার অফ ভ্যারিয়েবলস আর এন, দেখো এর মধ্যে ভ্যারিয়েবল কটা আছে না এন সংখ্যক ভ্যারিয়েবল আছে, তাহলে অবশ্যই কি হতে হবে, আমরা জানি যে নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ভ্যারিয়েবল না পেলে আমরা তো x1 x2 x3 মানটা বের করতে পারবো না। বা আমার সর্বপ্রথম কথা হচ্ছে কি না নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ভ্যারিয়েবলটা না হলে আমরা এই যে সেই বক্সের মতো করে আমরা ম্যাট্রিক্স ফর্মে যে লিখছিলাম x1 x2 x3 এইভাবে আমার কিন্তু লিখতে পারবো না। তো যার জন্য আমার কি হয়ে যাবে না সমস্যা হয়ে যাবে, বা আমরা ওটাকে ডুয়াল প্রবলেমটাকে বের করতে পারবো না। তো সুতরাং মনে রাখবে এখানে কনস্ট্যান্ট যতগুলো থাকবে কনস্ট্যান্টের মধ্যে দ্য নাম্বার অফ কনস্ট্যান্ট ইকুয়েশন ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যারিয়েবল হওয়াটা জরুরি, অর্থাৎ সেখানে কি না এম ইকুয়াল টু এন হতে হবে। পরবর্তী 112 দাগের যে অঙ্কটা লেখা আছে, ইফ এনি অফ দ্য কনস্ট্যান্ট ইন দ্য প্রাইমাল প্রবলেম বি পারফেক্ট ইকুয়ালিটি। আচ্ছা যদি কোনো একটা প্রাইমাল প্রবলেম বি পারফেক্ট ইকুয়ালিটি, এই যে আমি এই অঙ্কটা করালাম কিছু ক্ষেত্রে দেখো কোনো ক্ষেত্রে আমরা দেখলাম কি না এটা পারফেক্ট ইকুয়ালিটি হয়ে যাচ্ছে। যখন আমার ইকুয়ালিটি মানে কি, যখন গ্রেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টুর বদলে যখন ইকুয়াল টু হয়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে না ওই ভ্যারিয়েবলের সাইনটা আনরেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ আগে একটা করালাম। তো সুতরাং দেখো তাহলে অপশন 112 দাগেরটা কি বলেছে, ইফ এনি কনস্ট্যান্ট ইন দ্য প্রাইমাল প্রবলেম বি পারফেক্ট ইকুয়ালিটি দেন তখন কি না দ্য করসপন্ডিং ডুয়াল ভ্যারিয়েবল ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তার মানে অবশ্যই বললাম কি তার করসপন্ডিং যে ডুয়াল ভ্যারিয়েবলটা হবে সেটার অবশ্যই আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। যেমন দেখো আমি এই যে অঙ্কটা করালাম x2 এর ক্ষেত্রে, এই দেখো এখানে যেমন এই যে এখানে যে অঙ্কটা করিয়েছিলাম দেখো x1 প্লাস x2 ইকুয়াল টু 1 ছিল। ঠিক আছে, x1 প্লাস x2 ইকুয়াল টু 1 থাকার জন্য এর করসপন্ডিং যে ডুয়াল ভ্যারিয়েবল যেটা আছে y1টা কি হয়ে গেল না আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়ে গেল। একই রকম করে যদি আমরা 110 এর অঙ্কটা দেখি, এখানে দেখো ইকুয়াল টু -7 আছে, x2টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকার জন্যই তো কি করলাম x2টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, যার জন্য এটা আমি আর গ্রেটার ইকুয়াল টু দিতে পারলাম না, তার বদলে আমাকে কি দিতে হলো না ইকুয়াল টু দিতে হলো। তো মনে রাখবে যদি ইকুয়াল থাকে যায় তাহলে আমার সেই করসপন্ডিং যে ভ্যারিয়েবলটা হবে সেটা কি হয়ে যাবে না আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়ে যাবে। 112 বি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 113 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, 113 দাগের কি না ইফ এনি অফ দ্য ভ্যারিয়েবল ইন দ্য ডুয়াল প্রবলেম বি আনরেস্ট্রিক্টেড ইন সাইন, একই জিনিস ঘুরিয়ে বলেছে যদি কোনো একটা ভ্যারিয়েবল অফ দ্য ডুয়াল প্রবলেমের কোনো একটা ভ্যারিয়েবল যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয় দেন দ্য করসপন্ডিং প্রাইমাল কনস্ট্যান্ট ইজ পারফেক্ট ইকুয়াল। ঠিক আছে, তাহলে সুতরাং তার করসপন্ডিং প্রাইমাল কনস্ট্যান্টটাও কি হবে না ইকুয়াল হবে, কারণ কি ওই কনস্ট্যান্টের ইকুয়েশনটা ইকুয়াল হলে আমার ওই যে ভ্যারিয়েবলটা সেটা তোমার কি হবে না আনরেস্ট্রিক্টেড হয়ে যাবে। আবার যদি ভ্যারিয়েবলটা আনরেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে না এই যেমন দেখো দুটো পরস্পর অপোজিট করা আছে, বলছে ইফ এনি ওয়ান অফ দ্য কনস্ট্যান্ট অফ দ্য প্রাইমাল প্রবলেম বি পারফেক্ট ইকুয়ালিটি, যদি ইকুয়ালিটি হয়ে যায় তাহলে তার করসপন্ডিং ডুয়ালের যে ভ্যারিয়েবলটা সেটা আনরেস্ট্রিক্টেড হয়ে যাবে। আবার যদি দেখা যাচ্ছে করসপন্ডিং ডুয়ালের যে ভ্যারিয়েবলটা সেটা যদি আনরেস্ট্রিক্টেড সাইন হয়ে যায় তাহলে আমার কি হবে না কনস্ট্যান্টটা ইকুয়ালিটি হয়ে যাবে। এই যে পরস্পর একে অপরের পরিপূরক। আচ্ছা 114 দাগের অঙ্কটা যেটা লেখা আছে কি লেখা আছে দেখো তো, ইফ এক্স বি এ ফিজিবল সলিউশন টু দ্য প্রাইমাল, আচ্ছা এটা এর মধ্যে থেকে দিয়ে দিয়েছে, যাই হোক এটা মুখস্থ রেখে দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, থিওরেম থেকে যদি এক্স একটা ফিজিবল সলিউশন হয় টু দ্য প্রাইমাল ম্যাক্স জেড ইকুয়াল টু সি এক্স সাবজেক্ট টু এক্স লেস ইকুয়াল টু বি অ্যান্ড এক্স গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড ভি বি দ্য ফিজিবল সলিউশন টু দ্য ডুয়াল প্রবলেম অ্যান্ড মিনিমাম ভি ইকুয়াল টু বি ট্রান্সপোজ ভি সাবজেক্ট টু দ্য এ ট্রান্সপোজ ভি গ্রেটার দেন সিটি ভি গ্রেটার দেন ইকুয়াল টু 0, দেন আমরা একদম মুখস্থ রেখে দেবো সি ইকুয়াল টু সি এক্স লেস ইকুয়াল টু বি ট্রান্সপোজ ভি হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমরা চলে আসি কোথায় না 117 দাগের অঙ্কে চলে আসি। 117 দাগ কি লেখা আছে, ইফ দ্য সলিউশন অফ দ্য প্রাইমাল প্রবলেম প্রাইমাল অফ অ্যান এলপিপি বি অপটিমাল দেন ডুয়াল সলিউশন ইজ ইকুয়াল টু কি হবে, এ অপটিমাল সলিউশন না ফিজিবল সলিউশন বা নট অপটিমাল সলিউশন না আনবাউন্ডেড সলিউশন। তাহলে দেখি আরেকবারটি পড়ি, ইফ দ্য সলিউশন অফ দ্য প্রাইমাল অফ এন এলপিপি বি অপটিমাল। আচ্ছা যদি কোনো একটা প্রাইমাল অফ এন এলপিপির প্রাইমালটা যদি প্রাইমাল সলিউশনটা যদি অপটিমাল সলিউশন হয় তাহলে তার ডুয়াল সলিউশনটাও কি হবে না অবশ্যই অপটিমাল হবে। যদি প্রাইমালটা অপটিমাল হয় তাহলে ডুয়ালটাও কি হবে না অপটিমাল সলিউশন হবে। আচ্ছা 118 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, ইফ দ্য প্রাইমাল অফ এন এলপিপি হ্যাজ অ্যান আনবাউন্ডেড অবজেক্টিভ ফাংশন, যদি কোনো একটা প্রাইমালের মধ্যে আনবাউন্ডেড অবজেক্টিভ ফাংশন থাকে তাহলে তার ডুয়ালটার মধ্যে কি হবে না আনবাউন্ডেড, মানে বুঝতেই পারছো তার কোনো সীমা পরিসীমা থাকবে না। আনবাউন্ডেডের ক্ষেত্রে হলে কি হবে না সেখানে নো ফিজিবল সলিউশন, কোনো ফিজিবল সলিউশন আমি খুঁজে পাবো না।
119 দাগের অঙ্কটা কি লেখা আছে, ইফ দ্য প্রাইমাল অফ অ্যান এলপিপি হ্যাজ নো ফিজিবল সলিউশন দেন দ্য ডুয়াল, যদি কোনো একটা প্রাইমালের যদি মানে না থাকে, দ্য প্রাইমাল অফ অ্যান এলপিপি হ্যাজ নো ফিজিবল সলিউশন, যদি নো ফিজিবল সলিউশন হয় তাহলে সেটা কি হবে না তাহলে মনে রাখবে সেটা একাধারে সেটা আনবাউন্ডেডও হতে পারে অথবা নো ফিজিবল সলিউশন হতে পারে, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আগেরটা যেমন বললাম, যদি এলপিপিটা আনবাউন্ডেড হয়ে যায় তাহলে তার অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে নো ফিজিবল সলিউশন হবে। আর এখানে ঠিক এটাই লেখা আছে, যদি এলপিপিটা নো ফিজিবল সলিউশন হয়, যদি আনবাউন্ডেড হয় তাহলে নো ফিজিবল সলিউশন হবে। আর যদি এলপিপিটার ক্ষেত্রে ইফ দ্য প্রাইমাল অফ অ্যান এলপিপি হ্যাজ নো ফিজিবল সলিউশন, যদি কোনো ফিজিবল সলিউশন না থাকে তখন তার ডুয়ালটা কি হবে, হয় সেই ডুয়ালটা আনবাউন্ডেড হবে অথবা সেটা কি হয়ে যাবে না নো ফিজিবল সলিউশন হবে। আর যদি এখানে লেখা থাকতো যে এলপিপিটা আনবাউন্ডেড তাহলে তার ডুয়ালটা কি হবে না, তাহলে ডুয়ালের ক্ষেত্রে নো ফিজিবল সলিউশন হবে। এই দুটো অঙ্কই পরীক্ষার জন্য আমাদের থিওরেম ওয়াইজ খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী 120 দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখো তো, ইফ দ্য ডুয়াল প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন, দেখো ডুয়ালের মধ্যে বলছে কোনো ফিজিবল সলিউশন থাকবে না, ঠিক আছে, তাহলে এই যে একই জিনিসটাকে ঘুরিয়ে ফিরে লেখা আছে, অ্যান্ড প্রাইমাল হ্যাজ এ ফিজিবল সলিউশন, যদি প্রাইমালের মধ্যে ফিজিবল সলিউশন থাকে কিন্তু ডুয়ালের মধ্যে কোনো ফিজিবল সলিউশন না থাকে তাহলে দেখো তো ডুয়াল হ্যাজ আইদার আনবাউন্ডেড অর নো ফিজিবল সলিউশন, ডুয়ালের মধ্যে যদি কোনো ফিজিবল সলিউশন না থাকে, দেখো দ্য ডুয়াল হ্যাজ নো ফিজিবল সলিউশন, ডুয়ালের মধ্যে যদি ফিজিবল সলিউশন না থাকে তাহলে ওই এলপিপিটা অবশ্যই কি হয়ে যাবে না আনবাউন্ডেড হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ যেটা লেখা আছে দ্য প্রাইমাল অবজেক্টিভ ইজ আনবাউন্ডেড, একই জিনিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা আছে। পরবর্তী 121 জায়গাটা কি লেখা আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট নয়। তাহলে দেখো কি বলেছে না, ইফ দ্য ডুয়েল হ্যাজ নো ফিজিবল সলিউশন দেন দ্য প্রাইমাল হ্যাজ আনবাউন্ডেড সলিউশন, আচ্ছা ডুয়েলের মধ্যে যদি কোনো ফিজিবল সলিউশন না থাকে তাহলে কি বলেছে সেটা আনবাউন্ডেড হবে। তো সুতরাং সেটা সমস্ত ক্ষেত্রে যে আনবাউন্ডেড হবে সেক্ষেত্রে বলা যাবে না। তাহলে কি না দেখো, যদি একটা জিনিস এখানে আগের কোশ্চেনটা যদি ভালো করে দেখো কি লেখা আছে, যদি ডুয়েল হ্যাজ নো ফিজিবল সলিউশন অ্যান্ড প্রাইমাল হ্যাজ এ ফিজিবল সলিউশন, যদি ডুয়েলের মধ্যে কোনো ফিজিবল সলিউশন না থাকে এবং প্রাইমালের মধ্যে যদি ফিজিবল সলিউশন থাকে তখন ওই প্রাইমালটাকে আমি কি বলতে পারবো না আনবাউন্ডেড হবে। আর এখানে কি লেখা আছে না, ইফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, ইফ ডুয়েল হ্যাজ নো ফিজিবল সলিউশন, শুধু বলেছে ডুয়েলের মধ্যে যদি কোনো ফিজিবল সলিউশন না থাকে তাহলে প্রাইমালটাকে আনবাউন্ডেড আমি বলতে পারবো না। যদি এক্ষেত্রে হয় যে যদি ডুয়েলের মধ্যে কোনো ফিজিবল সলিউশন না থাকে এবং যদি প্রাইমালের মধ্যে ফিজিবল সলিউশন থাকে তখনই আমরা সেই প্রাইমালটাকে কি বলবো না ওই প্রাইমাল অবজেক্টিভ ফাংশনটাকে আনবাউন্ডেড সলিউশন বলবো, আদারওয়াইজ আমি বলতে পারবো না। দ্যাট মিনস 121 এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি 124 124 দাগের অঙ্কে। 124 কি লেখা আছে, দ্য সলিউশন টু এ ট্রান্সপোর্টেশন প্রবলেম। আচ্ছা ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে আমি তোমাদেরকে থিওরেম একটাই মাত্র করেছিলাম, বেশি করাইনি, তো ওর উপর বেস করে কিছু অঙ্ক আছে, তো সেগুলো আমি হালকা করে একটু বলে দিচ্ছি যেগুলো পরীক্ষার জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। দ্য সলিউশন টু এ ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এন সাপ্লাইজ অ্যান্ড এন ডেস্টিনেশন, অর্থাৎ এনটা সাপ্লাই আছে, এম সংখ্যক সাপ্লাই আছে আর এনটা ডেস্টিনেশন আছে, ইজ এ ফিজিবল নাম্বার অফ ইন এ ফিজিবল ইফ নাম্বার অফ অ্যালোকেশন আর এট মোস্ট, অর্থাৎ সর্বোচ্চ কতগুলো নাম্বার অফ অ্যালোকেশন থাকবে একদম পুরো ঠোঁটস্থ মুখস্থ রেখে দেবো। যদি এমটা সাপ্লাই থাকে আর এনটা ডেস্টিনেশন থাকে তাহলে আমার যে এটা কি হবে না ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ভ্যালুটা কি হবে এম প্লাস এন মাইনাস 1, ব্যাস এটাই হচ্ছে কারেক্ট, মানে একদম মাথার মধ্যে পুরো ভালো করে ঢুকিয়ে রেখে দেবো। পরবর্তী এটা লেখা আছে 125 জায়গাটা কি লেখা আছে দেখো তো, ইন এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে উইথ এম অরিজিন অ্যান্ড এন ডেস্টিনেশন, একই জিনিস এমটা সাপ্লাই আর এনটা ডেস্টিনেশন, দেন দ্য নাম্বার অফ অকুপাইড ইন অপটিমাল সলিউশন ইজ, আমরা জানি কি ইজ অ্যাট মোস্ট এম প্লাস এন মাইনাস 1, এটা মনে রাখবে অবশ্যই, অ্যাট মোস্ট এম প্লাস এন মাইনাস 1, মানে এম প্লাস এন মাইনাস 1টা সর্বোচ্চ, এর থেকে বেশি আর হতে পারে না, এর থেকে কম হতে পারে কিন্তু সর্বোচ্চ কত হবে না সর্বোচ্চ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হবে অ্যাট মোস্ট এম প্লাস এন মাইনাস 1। তাহলে দেখো এটা গ্রেটার দেন এম প্লাস এন মাইনাস 1 আছে, এটা তো হবে না। দেখো ইকুয়াল টু এম প্লাস এন মাইনাস 1 আছে, এটা হবে না। দেখো ইকুয়াল টু এম প্লাস এন, এটা তো আগেই বাদ দেবো, তার মানে কি লেস ইকুয়াল টু এম প্লাস এন মাইনাস 1, মানে সর্বোচ্চ এম প্লাস এন মাইনাস 1 হতে পারে বা এর থেকে কমও হতে পারে। 126 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে এ ডিজেনারেট বেসিক সলিউশন ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম। আচ্ছা ডিজেনারেট আর নন ডিজেনারেট আমরা জানি, ডিজেনারেটের ক্ষেত্রে কি না বেসিক সলিউশনের ক্ষেত্রে যদি আমার একটা বেসিক সলিউশন সাপোজ এন সংখ্যক বেসিক সলিউশন আছে
এর মধ্যে একটা বেসিক সলিউশনকে ভ্যানিশ হতে হবে। ভ্যানিশ হওয়া মানে কি না একটা জিরো হতে হবে, তার মানে এখানে থাকবে কটা না n-1টা নন জিরো বেসিক সলিউশন থাকবে। ঠিক আছে, তো একই রকম করে এ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিন অ্যান্ড এন্ড ডেস্টিনেশন। নর্মালি আমাদের কি হয় না এম অরিজিন আর এন্ড ডেস্টিনেশনের ক্ষেত্রে আমার কি হয় না m+n-1 হয়। ঠিক আছে, এবার কি বলেছে ট্রান্সফার উইথ এম অরিজিন এন্ড এন্ড ডেস্টিনেশন প্রবলেম উইল কনসিস্ট অফ, তাহলে কি না অ্যাট লিস্ট m+n-1, অ্যাট মোস্ট m+n-1, এক্স্যাক্টলি m+n-1 না অ্যাট মোস্ট m+n-1। আমরা জানি অ্যাট লিস্ট তো হতে পারে না, ইকুয়াল এক্স্যাক্টলিও হতে পারে না, অ্যাট মোস্ট m+n-1 পজিটিভ ভেরিয়েবলস, তার মানে কি না অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 127 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, এ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, আবার এটা কি সরি এটা নন ডিজেনারেট আছে, নন ডিজেনারেট এই জন্য কি হলো না এক মাইনাস হলো না, আর যদি ডিজেনারেট হয়ে থাকতো তাহলে একটা ভ্যানিশ হয়ে যেত, একটা ভ্যানিশ হয়ে যাওয়া মানে কত না এখান থেকে এক মাইনাস হতো। আচ্ছা 127 দেখো, এ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিন এন্ড ডেস্টিনেশন। নর্মালি কি হয় না নর্মালি আমরা জানি অ্যাট মোস্ট m+n-1 এটা হয়। ঠিক আছে, অ্যাট মোস্ট m+n-1, কিন্তু আমার এখানে কি লেখা আছে ডিজেনারেট লেখা আছে। যদি নন ডিজেনারেট থাকতো তাহলে কি আমরা জানি বেসিক ফিজিবল সলিউশন বেসিক ফিজিবল যেগুলো সলিউশনগুলো আছে সেগুলো সবকটাই নন জিরো হতো, কিন্তু এখানে কি অবশ্যই একটা ভ্যানিশ হতেই হবে। যদি একটা ভ্যানিশ হয়ে যায় তাহলে আমার কি হবে না একটা কমে যাবে। তো যদি দেখো আমার এমনিতেই আছে m+n-1, তার থেকে যদি আরো এক মাইনাস করে দিই তাহলে আমার ভ্যালুটা কত আসবে না m+n-2। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অ্যাট মোস্ট m+n-2 পজিটিভ ভ্যারিয়েবলস। 128 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, the number of basic variables in any solution of a transportation problem with m origin and n destination। একই কোশ্চেন, এম অরিজিন আর এন ডেস্টিনেশন যখনই বলে দেবে ট্রান্সপোর্টেশনের প্রবলেমের ক্ষেত্রে তখনই অ্যাট মোস্ট m+n-1। ঠিক আছে, তার মানে 128 ডি আমি +1 দেওয়া গেছে, অ্যাট মোস্ট m+n-1 মানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাও পরীক্ষায় পড়েছিল আগের বছর। আচ্ছা 129 অঙ্কটা কি লেখা আছে, দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবলস ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম। খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে, নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল। আচ্ছা আমি ধরে নিলাম কি না m সংখ্যক অরিজিন আর n সংখ্যক ডেস্টিনেশন পয়েন্ট আছে, তার মানে টোটাল নাম্বার কত হবে না mn। এর মধ্যে বেসিক ফিজিবল বেসিক যে বেসিক ভ্যারিয়েবলস কতগুলো হবে না বেসিক ভ্যারিয়েবল অ্যাট মোস্ট হয় আমরা জানি m+n-1, তার মানে আমাকে কি নন বেসিক ভ্যারিয়েবল বলেছে। টোটাল নাম্বার থেকে বেসিকটা মাইনাস করে দিলেই আমার কি চলে আসবে না নন বেসিক চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে না 129 এর দাগেরটা কি না আমরা জানি বেসিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে অ্যাট মোস্ট হয়, তো যখন আমরা মাইনাস করে দিচ্ছি অ্যাট মোস্টটাকে যখন মাইনাস করব তখন সেটা কি হয়ে যাবে না অ্যাট লিস্ট, কি বললাম না অ্যাট লিস্ট হয়ে যাবে। তাহলে কি না অ্যাট লিস্ট m+n-1। খুব গুরুত্বপূর্ণ এটাও, তাহলে মনে রাখবে যদি তোমার অনলি ট্রান্সপোর্টেশন প্রবলেম বলে অনলি ফর এম অরিজিন এন্ড এন ডেস্টিনেশন পয়েন্টের ক্ষেত্রে নাম্বার অফ বেসিক ভ্যারিয়েবলস তাহলে কতগুলো হবে না অ্যাট মোস্ট m+n-1। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে নন বেসিক ভ্যারিয়েবলস এর ক্ষেত্রে তখন সেটা কি হবে না mn থেকে এটাকে মাইনাস করব, যখনই মাইনাস করব তখন অ্যাট মোস্টটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে না অ্যাট লিস্ট। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের 129টা অঙ্ক করিয়ে দিলাম, তার সাথে সাথে এলপিপি শেষ করলাম। পরের ক্লাসে দেখি আমি অন্য কোনো একটা চ্যাপ্টার ভিডিও নিয়ে আসবো, এবং আশা করি যদি সময় পাই তাহলে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস যেটা বাকি আছে আমার, তো সেই পোর্শনটা আমি করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।